মুসলিম বিশ্বে একটা নতুন সামরিক জোটের কথা বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে, অনেকে যাকে বলছে ইসলামিক ন্যাটো। কিন্তু এটা কি আসলেই হচ্ছে, নাকি মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় এটা নতুন কোনো চাল? চলুন এই সম্ভাব্য জোটের আদ্যপ্রান্ত একটু ভেঙে দেখা যাক। দেখুন, যে কোনো সামরিক জোটের কথা উঠলে মানদণ্ড হিসেবে ন্যাটোর নামই সবার আগে আসে। আর এর শক্তিটা কতটা ভাবুন তো। ন্যাটো একাই সারা বিশ্বের মোট সামরিক বাজেটের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে। মানে বাকি সব দেশ একদিকে আর ন্যাটো আরেকদিকে। এটাই হলো সেই বেঞ্চমার্ক যার সাথে বাকিদের তুলনা করা হয়। কিন্তু ন্যাটোর আসল শক্তি তো শুধু টাকা বা অস্ত্রে নয়। এর আসল জোটটা হলো এর আর্টিকেল 5-এ। এর মূল কথাটা কি জানেন? খুবই সহজ। 32টা সদস্য দেশের যে কোনো একটার উপর হামলা মানে সবার উপর হামলা। এই যে সম্মিলিত নিরাপত্তার ধারণা, এটাই ন্যাটোকে ভাই অপ্রতিরোধ্য করে তুলেছে। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে কেন মধ্যপ্রাচ্যে বিশ্বাসের এই সংকট তৈরি হলো, এরপর কারা এই নতুন জোটটা গড়ছে, তারপর আমরা দেখব এর পথে বাধাগুলো কি, আর সবশেষে বোঝার চেষ্টা করব এর ফলে কি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে কোনো বড় পরিবর্তন আসতে পারে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে, বিশ্বাসের সংকট। মানে এমন কি ঘটল যে মধ্যপ্রাচ্যের পুরনো নিরাপত্তা ব্যবস্থাটাই প্রশ্নের মুখে পড়ে গেল, আর একটা নতুন জোটের আলোচনাকে এভাবে উস্কে দিল? চলুন একটা কাল্পনিক কিন্তু খুবই বাস্তবসম্মত পরিস্থিতি ভাবি। ধরুন সময়টা 2025 সালের সেপ্টেম্বর। কাতারের রাজধানীতে হঠাৎ করে ইসরায়েলি মিসাইল এসে পড়ল। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, কাতারে আমেরিকার এত বড় একটা সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও এই হামলাটা কেউ আটকাতে পারল না। এমনকি তাদের হাইটেক সার্ভেলেন্স সিস্টেমও কিচ্ছু টের পেল না। এই একটা ঘটনাই উপসাগরীয় দেশগুলোর মনে আমেরিকান সুরক্ষার ওপর যে একটা অন্ধবিশ্বাস ছিল, সেটাকে একদম ভেঙে চুরমার করে দিল। তারা মুহূর্তের মধ্যে বুঝতে পারল যে নিজেদের নিরাপত্তার জন্য এখন নিজেদেরই কিছু একটা করতে হবে। বাইরের শক্তির ওপর ভরসা করে আর লাভ নেই। এখন প্রশ্ন আসতে পারে, উপসাগরীয় দেশগুলোর তো জিসিসি নামে একটা জোট আগে থেকেই ছিল, সেটা দিয়ে কাজ চলছে না কেন? দেখুন, ইতিহাস কিন্তু অন্য কথা বলে। ইরান ইরাক যুদ্ধের ভয় এটা তৈরি হলেও এর সদস্যরা কখনোই এক হতে পারেনি। 1990 সালে যখন ইরাক নিজেদেরই সদস্য কুয়েটকে আক্রমণ করল, জিসিসি কিছুই করতে পারল না, ডাকতে হলো আমেরিকাকে। আর 2017 সালের কাতার অবরোধ তো এর ভেতরের ফাটলটাকে সবার সামনে নিয়ে এলো। আর এই শূন্যস্থান পূরণ করতেই একটা নতুন অক্ষশক্তি দানা বাঁধছে। এর কেন্দ্রে আছে 3টা দেশ, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। চলুন দেখি ঠিক কী কারণে এই 3 দেশ একসাথে আসছে। এই জোটের ভিত্তিটা তৈরি হলো একটা দারুণ গুরুত্বপূর্ণ চুক্তির মধ্যে দিয়ে। সৌদি আরব আর পাকিস্তান একটা কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করল। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান সরাসরি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার একটা অংশ হয়ে গেল। তো এই জোটের ভেতরের লেনদেনটা বেশ পরিষ্কার। সৌদি আরব দিচ্ছে টাকা, তেল আর প্রযুক্তি, বিনিময় কি পাচ্ছে? পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার গ্যারান্টি। অন্যদিকে পাকিস্তান তার নিউক্লিয়ার আমব্রেলার বিনিময়ে পাচ্ছে জরুরি অর্থনৈতিক আর সামরিক সাহায্য। আর এই সমীকরণে তুরস্ক ঢুকছে তার বিশ্বসেরা ড্রোন আর সামরিক প্রযুক্তি নিয়ে। তার লক্ষ্য এশিয়া পর্যন্ত নিজের প্রভাব আরও বাড়ানো। তুরস্কের ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আবার বেশ জটিল। কারণ তুরস্ক তো ইতিমধ্যেই ন্যাটোর একজন খুব প্রভাবশালী সদস্য। একদিকে সে এশিয়ায় নিজের প্রভাব বাড়াতে চায়, অন্যদিকে সিরিয়ায় নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তার সৌদি আরবের সমর্থন দরকার। এই দ্বিমুখী খেলাটা তুরস্ককে একদিকে যেমন এই জোটের জন্য একটা বড় সম্পদ বানাচ্ছে, তেমনি একটা বড় ঝুঁকিও তৈরি করছে। আচ্ছা, সব কিছু তো বেশ শক্তিশালী শোনালো, কিন্তু এই জোট কি আসলেই এতটা মজবুত, নাকি পুরনো বিভেদ আর নতুন কিছু সন্দেহ মিলিয়ে পুরো ব্যাপারটা একটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে? দেখুন, এই দেশগুলো একসাথে হলে যে একটা বিশাল শক্তি তৈরি হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি আদৌ কাজ করবে? এটা কি টিকবে? ইতিহাস তো বলে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ধরে রাখাটা বরাবরই খুব কঠিন। এক হওয়ার পথে বেশ কয়েকটা বড় বড় প্রশ্ন আছে, যেমন এই জোটের বিশাল খরচের বোঝাটা কে বইবে? তারপর ধরুন, তাদের আসল শত্রুকে ইরান, ভারত নাকি তালেবান? কারণ পাকিস্তানের জন্য যা হুমকি, সৌদি আরবের জন্য তা নাও হতে পারে। আর ইসরায়েল, তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক কি সামরিক সিদ্ধান্তের চেয়েও বড় হয়ে উঠবে? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা, আমেরিকা কি এত সহজে মধ্যপ্রাচ্যে তার প্রভাব ছেড়ে দেবে? মনে তো হয় না। তুরস্কের অবস্থাটা ভাবুন, অনেকটা 2 নৌকায় পা দেওয়ার মতো। একদিকে ন্যাটোর সাথে তার কয়েক দশকের পুরনো সম্পর্ক, অন্যদিকে এই নতুন জোট।
আচ্ছা ধরুন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লেগে গেল। ভারত কিন্তু আমেরিকার মিত্র, তখন তুরস্ক কি করবে? পাকিস্তানকে বাঁচাতে গিয়ে পশ্চিমের রোশানলে পড়বে আর নিষেধাজ্ঞার ঝুঁকি নেবে? খুবই কঠিন একটা পরিস্থিতি। চলুন এবার একটু বড় ক্যানভাসে পুরো ব্যাপারটা দেখি। এই জোটের আলোচনা কি শুধু মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ, নাকি এটা বদলে যাওয়া বিশ্ব ব্যবস্থারই একটা ইঙ্গিত দিচ্ছে? এর পিছনে কাজ করছে একটা গভীর ভয়। ভয়টা হলো যদি কোনোদিন ন্যাটো ভেঙে যায় তখন কি হবে। তাই এই জোটকে শুধু একটা আঞ্চলিক শক্তি হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে ন্যাটো পরবর্তী বিশ্বের জন্য একটা প্ল্যান বি বা বিকল্প ব্যবস্থা হতে পারে। তুরস্কের মতো দেশের কথা ভাবুন, এক পা ইউরোপে, আরেক পা মধ্যপ্রাচ্যে। ন্যাটো যদি ভেঙে যায় তাদের তো নতুন একটা আশ্রয় খুঁজে বের করতেই হবে, তাই না? এই জোটটাই হতে পারে তাদের সেই আশ্রয়। আর তেমন কিছু হলে জিসিসির বাকি দেশগুলোরও হয়তো এই সৌদি, পাকিস্তান, তুরস্ক অক্ষে যোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে শেষ প্রশ্ন একটাই, এই জোট কি বিশ্ব নিরাপত্তার নতুন কোনো স্তম্ভ হয়ে উঠবে, নাকি পুরো ব্যাপারটাই মধ্যপ্রাচ্যের উড়ো বালির উপর তৈরি একটা স্বপ্ন হয়েই থেকে যাবে? এর উত্তর সম্ভবত একমাত্র সময়ই দিতে পারবে।